বাঙালি জীবনের সাথে অনেক কিছুই জড়িয়ে আছে, যেগুলো আমরা জানি কিন্তু ভুলে যাই বা ভুলে গেছি, বিস্মৃত হয়েছি। অথচ আজকের পশ্চিম আমাদের সেই প্রেসক্রিপশান দিচ্ছে। এই যেমন ধরেন রিসাইক্লিংয়ের কথা বলা হচ্ছে, আপসাইক্লিংয়ের কথা বলা হচ্ছে, ডাউন সাইক্লিংয়ের কথা বলা হচ্ছে, অথচ এগুলো আমাদের সাথেই ছিল। আর এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে নকশিকাঁথা। এই নকশিকাঁথা নিয়ে আজ আপনাদের সাথে কথা বলবো এমন একজন পথিকৃৎ ব্যক্তিত্ব, তাঁকে নিয়ে, যিনি এই নকশিকাঁথার দুটো সংকলন করেছেন, যেটা বাংলাদেশের নকশিকাঁথার ইতিহাসে একটা বিশেষ দাগ কেটে গেছে বা একটা সম্পদ হয়ে আছে। আর এই সময়ে আমরা যারা ক্রাফট অ্যাক্টিভিস্ট বলতে পছন্দ করি, অনেকে বলেনও নিজেদেরকে, ইভেন আমি নিজেও নিজেকে ওই তালিকাভুক্ত করতে চাই, কারণ যেহেতু কারুশিল্প নিয়ে আমরা কাজ করি, সেই জন্যে এই বই দুটো আমার খুবই প্রিয়। আর মানুষটাও ভীষণ প্রিয়, ভীষণ শ্রদ্ধেয়, যদিও তিনি প্রয়াত, পারভিন আহমেদ। তার যে দুটো বই নিয়ে আছে কথা বলবো, সেই দুটো বই নকশিকাঁথা নিয়ে অবশ্যই। দুটো বই, একটা বইয়ের নাম হচ্ছে দি অ্যাস্থেটিক্স অ্যান্ড ভোকাবুলারি অফ নকশিকাঁথা, বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম কালেকশন। আর আরেকটা বই যেটা বাংলাদেশ কাঁথা আর্ট ইন দি ইন্দো গ্যাঞ্জেস ম্যাট্রিক্স। এই বই দুটোতে কি আছে? প্রথমটা যদি আমি অ্যাস্থেটিক্স অ্যান্ড ভোকাবুলারি অফ নকশিকাঁথার কথা বলি, তাহলে এখানে 10টা চ্যাপ্টার আছে। এই 10টা চ্যাপ্টারে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন হিন্দু সিম্বলিজম ইন কাঁথা ডিজাইন, বুদ্ধ স্তূপা ইমেজ, ইসলামিক ডেকোরেটিভ মোটিভ, ট্রেডিশনাল জিওমেট্রিক প্যাটার্নস, ট্রি অফ লাইফ, কলকা বা পেজলে, রথ অ্যান্ড মসজিদ, লিনিয়ার পারতোলা প্যাটার্নস, ডেকোরেটিভ মোটিভস, ইকোস ফ্রম টু ওয়ার্ল্ডস। এছাড়া এর যে অ্যাপেন্ডিক্স আছে, সেই অ্যাপেন্ডিক্সে কিছু সাবকন্টিনেন্টের কিছু আর্ট ইমেজেস আছে এবং কিছু মোটিভস আছে। আর বেদান্তিক অ্যান্ড হিন্দু প্যান্থিয়ন আছে, গ্লসারিজ আছে, বিবিলোগ্রাফি আছে এবং ইন্ডেক্স আর লিস্ট অফ প্লেটস। এবং এইখানে অনেক পুরনো কাঁথা আছে, যেগুলো রেফারেন্স হিসেবে আপনারা যারা কাজ করেন তাদের কাজে লাগবে। এবং সেগুলো অনেক পুরানো কালেকশন, এবং সেগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। সেটা ফরিদপুরের আছে, ময়মনসিংহের আছে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গার কাঁথা আছে, এবং বিভিন্ন ধরনের সেলাইয়ের কথা এখানে আছে, মোটিভের কথা আছে। এছাড়া আর একটা বই যদি বলি, তাহলে এই বইটা আরও একটা কারণে গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের যে কাঁথা এবং কাঁথা আর্ট যেটা, সেটা আমরা গঙ্গা অববাহিকা ধরে যদি এগোই, তাহলে কিভাবে সেইটা পরিবর্তন হয়েছে জায়গা থেকে জায়গায়, এবং সিন্ধু সভ্যতা কিভাবে এই আর্টটাকে প্রভাবিত করেছে, সেইটাই মূলত এই বইটাতে ধরার চেষ্টা করা হয়েছে। এবং এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, বা আমার কাছে ভেরি ইন্টারেস্টিং মনে হয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন মোটিভকে গ্রাফিক্যালি দেখানো, মোটিভগুলোকে ভেঙে দেখানো যে কিভাবে সেগুলো সেই সময় এগুলো করা হয়েছে। এই দুর্দান্ত এই বিষয়, যেমন ধরেন এখানে আছে লোটাস বা পদ্ম, দি সেন্ট্রাল ফোকাস। এই পদ্ম, একটা কাঁথাতে যখন পদ্ম থাকে, সেই পদ্মর সাথে অন্যান্য আর কী বিষয় এখানে থাকে, এবং সেই পদ্মটাকে যদি আমরা গ্রাফিক্যালি ভাঙি, তাহলে আমরা সেই বিষয়গুলোকে দেখতে পাবো। এবং চমৎকারভাবে এগুলো ক্যাপশন দেয়া আছে, যেটা বুঝতে সমস্যা হয় না। এবং এই বইগুলো যদি আমি ভুল না করি, দুটো বইয়েরই বাংলা সংস্করণও জাদুঘরে আছে, এবং জাদুঘরে এই বইগুলো এখনও কিনতে পাওয়া যায়। আপনাদের যাদের আগ্রহ আছে নকশিকাঁথা নিয়ে, যারা গবেষণা করতে চান, যারা এমনি পড়ে দেখতে চান, কিংবা সংগ্রহে রাখার জন্যে কিনতে চান, কিংবা যারা নকশিকাঁথা নিয়ে কাজ করেন, তারা অবশ্যই জাদুঘরের যে সেল সেন্টার আছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এবং দেখতে পারেন, এবং বই দুটো আপনারা সংগ্রহে রাখতে পারেন। পারভিন আহমেদের মতো মানুষ সেই সময় খেটে খুঁটে অনেক চেষ্টা করে তিনি এই কাজ দুটো করেছেন। এবং তার সম্বন্ধে যদি আরেকটু যদি বলি, যে সেটা হচ্ছে যে তিনি কিন্তু একজন নিপাট গবেষক ছিলেন। তিনি কারুশিল্পের প্রতি তার যে ভালোবাসা, সেটা তো ছিলই। তিনি নারীদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা নিয়ে তার গবেষণাপত্র ছিল। তিনি কারুশিল্প নিয়ে কাজ করেছেন, সেটা তো বলেইছি। কারিকার প্রতিষ্ঠাতা সদস্য। তিনি সাংবাদিকতাও করেছেন, আবার নারীর ক্ষমতায়নে সেই সময় তিনি কাজ করেছেন, যেটা খুবই কমেন্ডেবল বলতে পারি। আর তিনি ডকুমেন্টারি ফিল্মও তৈরি করেছেন। অতএব নানাভাবে তিনি পরিচিত। এবং তার আরেকটা পরিচয় যদি আমরা দেই, যদিও আমরা অনেকে হয়তো সেই পরিচয়টা দিতে চান না, কিন্তু আমি যদি জুটি হিসেবে বলি, তাহলে তিনি হচ্ছেন একজন আমলা। তার পাশাপাশি
নাট্য গবেষক এবং আপনারা যারা বিটিভি দেখেছেন, যারা একটু সিনিয়র সিটিজেন, যারা তাদের মনে থাকার কথা বিশ্ব নাটকের কথা, সেই বিশ্ব নাটক যিনি করতেন সাঈদা আহমেদ, পারভিন আহমেদ তাঁর স্ত্রী। অতএব দুজনই ভীষণই কৃতবিদ্য মানুষ, যারা তাদের স্বস্বক্ষেত্রে কাজ করেছেন এবং শুধু কাজ করেছেন না, দারুণভাবে কাজ করেছেন। তো আমরা পারভিন আহমেদের কথাই বলি যে পারভিন আহমেদ এই দুটো বই সেই সময় সংকলন করেছিলেন, যেটা আমাদের জন্য আসলে একটা সম্পদ হয়ে আছে, আমাদের নকশিকাঁথা গবেষণার ক্ষেত্রে সম্পদ হয়ে আছে। আশা করি এই বই দুটো আপনাদের সংগ্রহে রাখবেন এবং ভালোও লাগবে। নকশিকাঁথা নিয়ে আরেকটা কথা আমি একদম বলে শেষ করি, সেটা হচ্ছে নকশিকাঁথা আগে করা হতো অবসর সময়ে, মানে আমাদের বাড়ির গৃহিণীরা দিনের কাজ শেষ করে দুপুরের ভাত টাত খেয়ে তারপরে তারা একটু পান মুখে দিয়ে বসতেন গল্প করতে, তখন তারা এই নকশিকাঁথাগুলো করতেন পুরনো শাড়ি দিয়ে। আজকে আমরা যারা রিসাইক্লিংয়ের কথা বলছি, আপসাইক্লিংয়ের কথা বলছি, এইটা আমাদের সহজাত, বাঙালির সহজাত একটা বিষয় হচ্ছে এই রিসাইক্লিং, আপসাইক্লিং এবং ডাউনসাইক্লিংও। তো তারা সেটা করতেন পুরনো শাড়ি পাটে পাটে বসিয়ে, তার আগে পাড়গুলো ছিঁড়ে নেওয়া হতো, সেই পাট থেকেই মূলত সুতোগুলো মানে বের করা হতো, সেই সুতো দিয়ে নকশিকাঁথা করা হতো, সেখানে জীবনের গল্প থাকতো। আপনারা জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ অবশ্যই পড়েছেন, সেখানেও এই নকশিকাঁথার কিছু বিবরণ আছে। আসলে সেই জীবনের গল্পগুলোই নকশিকাঁথার মধ্যে তুলে ধরা হয়। অনেক ধরনের নকশিকাঁথা আছে, অনেক সাইজের নকশিকাঁথা আছে, অনেক নামের নকশিকাঁথা আছে এবং সেখানের মোটিভগুলো আছে, সেই মোটিভগুলো একদমই চারপাশ থেকে নেয়া, জীবন থেকে নেয়া। এখন ধরেন কেউ যদি নকশিকাঁথা করতে গিয়ে একটা মোবাইল ফোনের মোটিভ যদি করে ফেলে, তাহলে কিন্তু তাকে কোনোভাবেই আমরা দোষ দিতে পারবো না এই জন্য যে এখন এই মোবাইল ফোনটাই আসলে বাস্তবতা। তখন যেরকম সুপারি, জাঁতি, পানের বাটা, এই জিনিসগুলো ছিল মানুষ, হাতি, ঘোড়া, ফুল, লতা পাতা, এগুলোই ছিল। এখন তার জায়গায় আসছে মোবাইল ফোন বা অন্য কিছু। সুতরাং আমরা কোনোভাবেই এগুলোকে বাদ দিতে পারি না। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমাদের সেই পুরনো নকশিকাঁথাগুলোকে প্রতিস্থাপন করা হয়েছে। সেটা আমাদের কিছু এনজিও, কিছু অতি উৎসাহী ডিজাইনার এই কাজগুলো করেছেন, যে তারা তাদের মতন এঁকে দিয়ে আমাদের গৃহিণীদের দিয়ে সেগুলো করিয়েছেন, সেগুলো বাণিজ্যিক ব্যবহারের জন্যে, বাণিজ্যিকভাবে কাজে লাগানোর জন্যে। তাতে করে পুরানো যে মোটিভগুলো ছিল তারা হারিয়ে গেছেন, কিংবা ওই সেলাইগুলো এখন আর তারা করতে পারছে না। এটা খুবই দুঃখজনক। তবে অনেকে আবার চেষ্টা করছেন সেই পুরনো জিনিসগুলোকে ফিরিয়ে আনার জন্য, তারা অবশ্যই প্রশংসার্য হবেন। তবে শেষ করি এই কথা বলে যে পারভিন আহমেদ একজন পথিকৃৎ ব্যক্তিত্ব বাংলাদেশের কারুশিল্পের এবং অবশ্যই নকশিকাঁথা গবেষণার। তার প্রতি আমাদের শ্রদ্ধা। এই বই দুটোর কথা বলে হয়তো তার প্রতি কিছুটা হলেও আমরা শ্রদ্ধা জানাতে পারছি, এটাই আমি ব্যক্তিগতভাবে এবং আমার টিমের পক্ষ থেকে এটাই সন্তুষ্টি বলতে পারি। সবাইকে ধন্যবাদ।